নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে সকাল 10:30। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম আমাদের বাড়ির কাছেই লালবাগে একটি রাধা মাধব মন্দির আছে, সেখান থেকে একটু ঘুরে আসি। তাই আপনাদেরও সাথে নিলাম। চুনাখালী নিমতলার মোড় থেকে যে রাস্তাটা দিয়ে লালবাগ যাওয়া যায়, সেই রাস্তাটা দিয়েই এখন যাচ্ছি। এই যে মন্দিরটাতে এখন যাচ্ছি, তা প্রায় 400 বছরের প্রাচীন একটি মন্দির, আর নানান অলৌকিক ইতিহাসও এর রয়েছে। আর এই যে জায়গাটি দেখছেন, এটি কাটিগঙ্গা নামে পরিচিত। লোকমুখে শোনা যায় নবাবী আমলে নাকি এই নদীপথ দিয়েই বিশাল ব্যবসা বাণিজ্য চলত, কিন্তু কালের নিয়মে তা এখন প্রায় বুঝে যেতেই বসেছে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই পড়বে গুরুকুল কলেজ। সেই কলেজটি পার করে ঠিক বাঁ দিক দিয়ে এলেই পড়বে এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই পড়বে মন্দিরটি। চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। ওই যে দেখছেন দূরে কমলা রঙের, সেটিই হলো মন্দির। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই, আর আপনাদেরও রাধা মাধবের দর্শন করাই। এই হলো মন্দিরের চারপাশ, একদম সবুজে ভরা। কিন্তু মন্দিরে দেখছি আজ বেশ ভিড় রয়েছে, কেন কি জানি। অন্য সময় তো মন্দিরটি ফাঁকাই থাকে। আর এই যে দেখছেন জায়গাটি, এটি হলো গোশালা, আর ঠিক তার বাঁ দিকেই রয়েছে একটি শিবলিঙ্গ। জনকোলাহল থেকে দূরে এত শান্ত পরিবেশে এই মন্দিরটি যে মাঝে মধ্যে এখানে চলে আসতে ইচ্ছা করে। চলুন এবার আর একটু ভেতরের দিকে যাই। এই হলো 400 বছরের পুরনো সেই রাধা মাধবের বিগ্রহ। প্রাচীন কথা অনুসারে ভক্ত বংশীবদন ঘোষ মহাশয় প্রাচীন ভাগীরথী নদীপথ ধরে বৃন্দাবন থেকে একটি রাধা মাধবের বিগ্রহ ও মাধবীলতা গাছ নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তখনই তিনি এখানে এসে একটু বিশ্রাম গ্রহণ করেন, আর তারপরে তিনি স্বপ্নাদেশ পান এখানেই সেই রাধা মাধবের বিগ্রহটিকে প্রতিষ্ঠা করার। তারপরেই তিনি এখানে বিগ্রহটিকে প্রতিষ্ঠা করে একটি মন্দির নির্মাণ করেন। চলুন, এর পাশেই রয়েছে ভাগীরথীর সেই পুরনো নদীপথ। এবার আপনাদের সেদিকেই নিয়ে যাই। মন্দিরের বাঁ দিক দিয়ে এলেই পড়বে একটি ছোট্ট দরজা, আর সেই দরজাটা পেরোলেই আছে সেই ভাগীরথীর পুরনো গতিপথ। এই হলো প্রাচীন সেই ভাগীরথীর নদীপথ। আর এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটেই সেই নৌকো এসে ভিড়েছিল। এটিই ছিল তখনকার আমলের ভাগীরথী নদীর মূল শাখা, কিন্তু নদী তার গতিপথ পরিবর্তন করায় এটি এখন একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ আকারে সৃষ্টি হয়েছে। আর ওই যে দেখছেন ওপারের অংশটি, দাঁড়ান একটু জুম করে দেখায়, ওটি হচ্ছে মতিঝিল। নবাবী আমলে ওটিই ছিল মতিঝিল প্রাসাদ। লোকমুখে শোনা যায় নবাব নওয়াজেশ মুহাম্মদ মতিঝিলে বসবাস করতেন, এবং তার নামাজের সময় মন্দিরের ঘণ্টা ও শঙ্খধ্বনিতে তিনি খুব বিরক্ত বোধ করে মন্দিরের পুরোহিতকে শিক্ষা দিতে কিছু গো মাংস মন্দিরে পাঠান। কিন্তু পুরোহিত অজান্তেই সেটি ব্যবহার করে এবং খুলে দেখেন যে সেই গো মাংস ফুলে পরিণত হয়েছে। এই ঘটনা নবাব শোনার পর তিনি খুব অনুতপ্ত হয়ে মন্দিরের জন্য জমি দান করেন। আপনাদের সেই মাধবীলতার গাছটির কথা তখন বলেছিলাম। এই হলো সেই মাধবীলতা গাছ, যেটি বংশীবদন ঘোষ মহাশয় বৃন্দাবন থেকে এনে স্থাপন করেছিলেন। এই মন্দিরে নিয়মিত পূজা এবং আরতির ব্যবস্থা রয়েছে, তবে বিশেষ করে হোলি আর জন্মাষ্টমীর সময় এই মন্দিরে মহা সমারোহে অনুষ্ঠান পালিত হয়। তবে তখন আপনাদের সেই ভিড়ের কথা বললাম, আসলে আজ রাধাষ্টমী। এই মন্দিরে এসেই জানতে পারলাম। দেখুন, শ্রীরাধিকা হয়তো চেয়েছিলেন
এই বিশেষ দিনে আমাকে তার দর্শন দিতে। তাই অজান্তেই আজ এই পুণ্যস্থানে আসলাম। আজকে খুব সুন্দর করে রাধা মাধবের দর্শন হলো। আজকের দিনটি যে এত ভালোভাবে কাটবে তা ভাবতেই পারিনি। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। রাস্তায় আস্তে আস্তে দাঁড়ালাম একটা আখের রসের দোকানে। আমার আখের রসের প্রতি কেমন জানি একটা দুর্বলতা আছে, দেখলেই খালি গাড়ি থেকে নেমে পড়ি। চলুন এবার আখের রসটা খেয়ে আস্তে আস্তে বাড়ি ফিরি। এদিকে পুজোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে, মায়ের আসতেও আর বেশি দেরি নেই। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।